আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 17 বছরের নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে তারেক রহমান বিমানবন্দরে নেতাকে বরণ করে নিলেন শীর্ষ নেতারা। আবেগঘন মুহূর্ত। নজিরবিহীন নিরাপত্তায় বুলেট প্রুফ বাসে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে লাখো জনতার গণসংবর্ধনায় তারেক রহমান ইতিহাসে অবিস্মরণীয় বলছে বিএনপি। প্রিয় নেতাকে দেখতে রাজধানীর 300 ফিট এলাকা জনসমুদ্র, আবেগ উচ্ছ্বাস আর অপেক্ষায় উদ্গ্রীব মানুষের ঢল। নানা উত্থান পতনের মধ্য দিয়ে তারেক রহমানের 4 দশকের রাজনৈতিক জীবন, মামলা, নির্যাতন, বন্দী জীবনেই কেটেছে বেশিরভাগ সময়, পাননি ক্ষমতার স্বাদ। এবং নির্বাসিত জীবন শেষে বাবার হাত ধরেই দেশে ফিরলেন জাইমা রহমান। তার লেখনী ও কণ্ঠে আন্দোলন ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় নিজেকে যুক্ত রাখার চেষ্টা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছে পুরো সংবাদে। দীর্ঘ প্রায় 1.5 যুগের নির্বাসিত জীবনের অবসান শেষে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে এসেছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বেলা 11:40 সিলেট থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সহ শীর্ষ নেতারা। ছিলেন তারেক রহমানের পরিবারের সদস্যরাও। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরাসরি রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচলের জুলাই 36 এক্সপ্রেসওয়েতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক জায়েম। যে মাটি মিশে আছে দেহে প্রাণে, মিলে আছে চিন্তায়, চেতনায়, স্বপনে। দীর্ঘ 17 বছর পর পেলেন সেই মাটির ছোঁয়া। মা, মাটি আর মাতৃভূমির প্রতি পরম ভালোবাসার মমত্ববোধে হৃদয়ের সমস্ত আবেগ ফুটে উঠছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চোখে মুখে। ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে খালি পায়ে হাঁটলেন দেশের মাটিতে। নিজের সমস্ত আক্ষেপ ঘুচিয়ে ব্যাকুল হৃদয়ে স্পর্শ করলেন স্বদেশের মাটি। এর আগে কুয়াশাচ্ছন্ন আকাশ থেকে নতুন আলোর ঝিলিক নিয়ে 11:40 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান। বিমান থেকে নেমে সরাসরি বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে যান তারেক রহমান। সেখানে আগে থেকে অপেক্ষমান ছিলেন বিএনপির সিনিয়র নেতারা। দলের কাণ্ডারিকে পেয়ে উচ্ছ্বাসে পেটে পড়েন তারা। বরণ করে নেন প্রিয় নেতাকে। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের এক এক করে বুকে টেনে নেন তারেক রহমান। এ সময় আবেগ উচ্ছ্বাসে তারেক রহমানকে স্বাগত জানান তার পরিবারের সদস্যরাও। ফুলের মালা দিয়ে মেয়ের জামাইকে বরণ করেন তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল বান্দ বানো। কিছুক্ষণ সময় কাটান পরিবারের সদস্যদের সাথে। নানুর সাথে খুনসুটিতে সময় কাটান জাইমা রহমান। ছবি তুলে স্মরণীয় রাখেন পারিবারিক কিংবা রাজনৈতিক এক ঐতিহাসিক মুহূর্তকে। এরপর তারেক রহমান বিমানবন্দরে কিছুক্ষণ আলাপচারিতা করেন দলের নেতাদের সঙ্গে। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দলের নেতাদের নিয়ে বাসে চড়ে পূর্বাচলের 300 ফিটে সংবর্ধনা স্থলের দিকে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমার লাল সবুজের জন্ম পরিচয়ে আজ গৌরবের নতুন সূর্যোদয়। লোভের আগে লজ্জা, দুর্নীতির আগে দেশপ্রেম, অবিচারের আগে সুবিচার। পথে পথে অভিবাদন গ্রহণ করেন লাখো জনতার। হাত নেড়ে শুভেচ্ছা জানান জনতাকে। একরামুল হক সায়েম,
এটিএন বাংলা, ঢাকা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিএনপির নিজস্ব বুলেট প্রুফ বাসে সংবর্ধনা স্থল ৩০০ ফিটের উদ্দেশ্যে যাত্রা করেন তারেক রহমান। এ সময় প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য বিমানবন্দরের রাস্তার দুপাশে হাজার হাজার জনতা দাঁড়িয়ে শুভেচ্ছা জানান। এদিকে গণসংবর্ধনা অনুষ্ঠানে আগে থেকেই উপস্থিত রয়েছেন লাখো লাখো জনতা। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গত রাত থেকেই উৎসাহ উদ্দীপনায় বিএনপি নেতাকর্মীদের অনেকেই সেখানে অবস্থান নিয়েছে। ভোর থেকে ওই এলাকায় এবং আশেপাশের সংযোগ সড়কগুলো লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকে কানায় কানায় ভরে গেছে। এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত প্রায় সব সড়কেই মানুষের ভিড় চোখে পড়ার মতো। সংবর্ধনা মঞ্চ এলাকা ঘিরে নেতাকর্মীদের অপেক্ষা, উত্তেজনা ও আবেগ যেন উপচে পড়ছে। মঞ্চের চারপাশে ব্যারিকেডের বাইরে ভিড় করছেন হাজার হাজার নেতাকর্মী। অনেকেই ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা। কেউ কেউ মোবাইল ফোন হাতে নিয়ে অপেক্ষা করছেন সেই ঐতিহাসিক মুহূর্তের, যখন দীর্ঘদিন পর তারেক রহমানকে সামনে থেকে দেখতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান কিন্তু নেমে গেছেন গাড়ি থেকে এবং তারেক রহমান এগিয়ে যাচ্ছেন সংবর্ধনা স্থলের দিকে। আমরা সেই চিত্রটি কিন্তু দেখছি। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে যাচ্ছেন সংবর্ধনা স্থলের দিকে। তারেক রহমান গাড়ি থেকে নেমেছেন এবং তারেক রহমান বাংলাদেশের মাটিতে হেঁটে সেই তার সংবর্ধনা স্থলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রায় 18 বছর পর তারেক রহমান দেশের মাটিতে পা রেখেছেন। আমাদের সহকর্মী আছেন, তিনি বলবেন বাকি কথা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে যে অভ্যর্থনা জানানো হবে, সেই অভ্যর্থনা জানানোর যে মঞ্চ জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নুরুল হক নূর, তিনি অভ্যর্থনা জানালেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা অভ্যর্থনা জানালেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, মির্জা আব্বাসকে আমরা দেখতে পাচ্ছি, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আমরা দেখতে পাচ্ছি। স্টেজের মধ্যে অনেক নেতাকর্মী রয়েছে, তারা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মী, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আসলে 17 বছরের অপেক্ষার পর অবশেষে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তাকে অভ্যর্থনা জানাতে যে মঞ্চটি তৈরি করা হয়েছে, সেই মঞ্চে উপবিষ্ট হয়েছেন। এবং দীর্ঘ অপেক্ষা, অনেক নেতাকর্মী, লাখ লাখ নেতাকর্মী তারা উপস্থিত হয়েছেন। গতকাল রাত থেকে শীতকে উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের উদ্দেশ্যে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, 17 বছর পরে বাংলাদেশে ফিরে, বাংলাদেশের মাটিতে ফিরে, বাংলাদেশের মেহনতি মানুষ, তৃণমূলের যে রাজনীতিবিদ, তাদের উদ্দেশ্যে তিনি কি কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, উপস্থিত প্রিয় মুরব্বীবর্গ, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান, প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজ প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়, আপনাদের মাঝে। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই প্রিয় মাতৃভূমি 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। ঠিক একইভাবে 75-এ আবার 7ই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। একইভাবে
পরবর্তীতে 90-এ স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ, এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল। কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। আমরা তারপর দেখেছি 2024 সালে, 71 সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, 2024 সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন 2024 সালের 5ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী, 4 কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য, 5 কোটির মতন শিশু, 40 লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন, কয়েক কোটি কৃষক, শ্রমিক রয়েছেন। এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে, এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে। আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, 71 সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। 2024 সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। প্রিয় ভাই বোনেরা, কয়েকদিন আগে এই বাংলাদেশের 24-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ
তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। আজ 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। শক্ত ভিত্তির উপরে, গণতান্ত্রিক ভিত্তি, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি। প্রিয় ভাই বোনেরা, আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন। আসুন আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর রহমত আমরা চাই। যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। প্রিয় ভাই বোনেরা, মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি, আমরা জানো হে রাব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমত দানকারী, হে একমাত্র সাহায্যকারী, আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন, তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে, এই দেশের উপরে থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজ আসুন
আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। প্রিয় ভাই বোনেরা, সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে, যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে, আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণীর মানুষ হই, আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া আজকে। প্রিয় ভাই বোনেরা, আসুন প্রিয় ভাই বোনেরা, সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সবাই মিলে করব কাজ। সবাই মিলে করব কাজ, করব আমাদের বাংলাদেশ। ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া আছে, আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আমাদের মাঝে এসে আজকে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন এবং সেই সাথে সাথে
দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, সংগ্রামী সালাম জানাই, শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানিয়ে স্লোগান দিচ্ছি, তারেক রহমানের সংগ্রাম, তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। ইনশাল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ। দর্শক, সংবর্ধনা অনুষ্ঠানে এতক্ষণ বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখান থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন তার অসুস্থ মাকে দেখতে। আমরা আমাদের সহকর্মী মইনুল হাসান, তার সাথে আমরা যুক্ত হতে চাচ্ছি। মইন, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। আমরা যেরকমটা জেনেছি যে তারেক রহমান তার বক্তব্য প্রদান শেষে তার অসুস্থ মাকে দেখতে এভার কেয়ার হসপিটালের উদ্দেশ্যে রওনা হবেন। আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি যে বক্তব্যের শেষে তিনি বলেছেন যে উই হ্যাভ আ প্ল্যান, তার সেই বক্তব্যকে কেন্দ্র করে যে জনসাধারণ যে ছিলেন তাদের আসলে কি রিয়াকশন দেখতে পেরেছেন এবং সাধারণ মানুষের আসলে সাড়া কেমন দেখতে পেয়েছেন? ফাতিহা, এই পরিকল্পনার কথা কিন্তু আজকে উনি নতুন বলেননি। আজকে বাংলাদেশের মাটিতে এসে উনি নতুন প্রথমবারের মতো বললেন যে ওনার পরিকল্পনা রয়েছে, বাংলাদেশ নিয়ে পরিকল্পনা রয়েছে, বাংলাদেশের মানুষকে নিয়ে পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগেই যেই ঘোষণা করেছেন 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচির কথাই উনি উল্লেখ করেছেন। সেটি উল্লেখ করে তিনি বলেছেন যে আপনাদেরকে নিয়ে বাংলাদেশ নিয়ে আমার পরিকল্পনা রয়েছে, আমি আপনাদের সহযোগিতা চাই। এর মানে উনি আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে উনি ধানের শীষের পক্ষে ভোট চাইলেন, ওনাকে সুযোগ দেওয়ার, সেই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেওয়ার উনি আহ্বান জানালেন। তারেক রহমান বলছিলেন যে সবচেয়ে বেশি যেই গুরুত্ব দিয়েছেন ওনার বক্তব্যে সেটি হচ্ছে যে দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার উপর তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। গত কয়েকদিনের যে বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে, সেই পরিস্থিতি নিশ্চয়ই আপনি জানেন, আমাদের দর্শকরা অবহিত আছেন। আমাদের হাদি হত্যাকাণ্ড, হাদির শহীদ হওয়া, এই ঘটনাগুলো উল্লেখ করে তিনি বলেছেন যে সবার আগে এখন সবচেয়ে বেশি যেটি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করা। সেটি নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা চাইলেন, বললেন যে যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে, না হলে কোনো কিছুই কাজে আসবে না, এটি মনে করিয়ে দিলেন। মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে এবং যারা আজকে এখানে উপস্থিত নাই সেই সমস্ত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে সকল রাজনৈতিক দলের সহযোগিতা তিনি চেয়েছেন, যে সকল রাজনৈতিক দলকে তিনি আহ্বান জানিয়েছেন যে আপনারা আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলি, সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করি, সবাই একসাথে না হলে, এক প্ল্যাটফর্মে না আসলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, এটি উল্লেখ করে তিনি সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন। আপনাকে বলতে চাই যে ওনার এই 15-20 মিনিটের বক্তব্যে তিনি বারবার যেই কথাটি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন, দেশকে নিয়ে পরিকল্পনার কথা বলেছেন, দেশকে নিয়ে ভাবনার কথা বলেছেন। তিনি দীর্ঘ 1.5 যুগ তিনি দেশের বাইরে ছিলেন, নির্বাসিত জীবন কাটাতে হয়েছে, কিন্তু দেশ থেকে, দেশের মানুষ থেকে তিনি একদিনের জন্য, 1 ঘন্টার জন্য বিচ্যুত হননি। মানুষের আবেগ অনুভূতি থেকে তিনি বিচ্যুত হননি, এই কথাটি তিনি বারবার উল্লেখ করেছেন। তারেক রহমান বলছিলেন যে তার মা বেগম খালেদা জিয়া অসুস্থ, জীবন মৃত্যু সন্ধিক্ষণে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সেটি উল্লেখ করে তারেক রহমান বলেছেন যে বেগম জিয়ার প্রতি বিগত সরকারের যে আচরণ, সেই কথাটি তিনি উল্লেখ করেছেন যে তার প্রতি, জিয়া পরিবারের প্রতি বিগত সরকারের কি আচরণ ছিল সেটি তিনি বিস্তারিত না বললেও সেদিকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে আমি এখানে বা দেশের মাটিতে বা বিদেশে থাকলেও আমার মনটি পড়ে রয়েছে, আমার মায়ের কাছে আমার মনটি পড়ে রয়েছে। আমি সন্তান হিসেবে আমার মায়ের কাছে দাঁড়াবার, মায়ের কাছে শয্যা পাশে যাওয়ার যে আমার যে সুযোগ সেটি আমি পাইনি, বারবার বঞ্চিত হয়েছি, এই কথাটি তিনি উল্লেখ করেছেন। তারেক রহমান তার বক্তব্য শেষে এখনই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ওনার গাড়ি বহরটি এখন এভার কেয়ার হাসপাতালের দিকে রওনা হচ্ছে।
এই সভামঞ্চের আশেপাশে রাস্তার দুধারে যে অসংখ্য মানুষ, গত কয়েকদিন ধরে যে মানুষ সারা বাংলাদেশ থেকে এখানে এসছেন, দেশের নানা প্রান্ত থেকে এসছেন, দেশের প্রতিটি উপজেলা থেকে এসছেন, জেলা থেকে এসছেন, সেই মানুষের ভিড় ঠেলে তারেক রহমানের গাড়িবহর এগিয়ে যেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আপনি জানেন যে তারেক রহমান কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 12টার সময় তার বিমান অবতরণ করেছে 11:44-এ, কিন্তু আনুষ্ঠানিকতা শেষে তার এই সভামঞ্চে আসতে কিন্তু কয়েক ঘন্টা লেগে গেছে, প্রায় 5-6 ঘন্টা লেগে গেছে। এই মানুষের ভিড় ঠেলে তাকে তার গাড়িবহরকে এখানে আসতে বেগ পেতে হচ্ছে। এবারে থাকছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ, এই স্লোগানে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো চাকুরি মেলা। তারুণ্যের উৎসব উপলক্ষে পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারা শাম্মী। এ সময় কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সেজুতি ধর ও ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সাখাওয়াত হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেলায় প্রাণ আরএফএল, এসিআই গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ সহ দেশের 35টি কোম্পানি স্টল বসায়। পরে মৌখিক পরীক্ষার মাধ্যমে 28 জনকে তাৎক্ষণিক চাকরির নিয়োগপত্র দেয়া হয়। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বিশ্বব্যাপী পালিত হচ্ছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে বা শুভ বড়দিন। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বিশেষ প্রার্থনা ও ভাষণে শান্তি কামনার বার্তা দেন পোপ। এ সময় তিনি বিশ্বের শান্তি, যুদ্ধবন্ধ এবং দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন খ্রিস্ট ধর্মের মানুষরা। যীশুখ্রিস্টের জন্মকে স্মরণ করে গির্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় এর আয়োজন। ক্রিসমাস ট্রি সাজানো, উপহার আদান প্রদান, কেক কাটা ও বাড়িতে তৈরি হয় নানা পদের খাবার। শিশুদের উপহার দিয়ে দেন সান্তা ক্লজ। বাড়িতে বাড়িতে বর্ণিল আলোকসজ্জা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। এদিন হিংসা বিদ্বেষ মুক্ত বিশ্ব গড়ার আরতি থাকে সবার প্রার্থনায়। এবারে থাকছে খেলার খবর। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড আমাদ ডায়ালোর দারুণ এক গোলে আফ্রিকা কাপ অফ নেশনসে জয় দিয়ে শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট। মরক্কোর মারাকেসে এফ গ্রুপের ম্যাচে মোজাম্বিককে 1-0 গোলে হারায় তারা। খেলার শুরুতেই ফিফা র্যাঙ্কিংয়ে 60 ধাপ পিছিয়ে থাকা মোজাম্বিকের উপর আক্রমণ করতে থাকে আইভরিয়ানরা, কিন্তু প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের 4র্থ মিনিটে আমাদ ডায়ালোর দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত 1 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আইভরি কোস্ট। গ্রুপের অন্য ম্যাচে ক্যামেরুন একই ব্যবধানে পরাজিত করেছে গ্যাবনকে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 17 বছরের নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে তারেক রহমান। বিমানবন্দরের নেতাকে বরণ করে নিলেন শীর্ষ নেতারা, আবেগঘন মুহূর্ত। নজিরবিহীন নিরাপত্তায় বুলেট প্রুফ বাসে জুলাই 36 এক্সপ্রেস ওয়েতে লাখো জনতার গণসংবর্ধনায় তারেক রহমান। ইতিহাসে অবিস্মরণীয় বলছে বিএনপি। প্রিয় নেতাকে দেখতে রাজধানীর 300 ফিট এলাকা জনসমুদ্র, আবেগ উচ্ছ্বাস আর অপেক্ষায় উদ্গ্রীব মানুষের ঢল। নানা উত্থান পতনের মধ্য দিয়ে তারেক রহমানের 4 দশকের রাজনৈতিক জীবন, মামলা, নির্যাতন, বন্দী জীবনেই কেটেছে বেশিরভাগ সময়। পাননি ক্ষমতার স্বাদ। এবং নির্বাসিত জীবন শেষে বাবার হাত ধরেই দেশে ফিরলেন জাইমা রহমান। তার লেখনী ও কণ্ঠে আন্দোলন ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় নিজেকে যুক্ত রাখার চেষ্টা।
আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।